আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। এবার অংশ নিচ্ছেন 14.5 লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পাশ হচ্ছে আজ। সমালোচনা সত্ত্বেও 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বহাল। বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত হয়নি বলছে ভোক্তা অধিদপ্তর। দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। বিভিন্ন স্থানে দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ থেকে শুরু হলো চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার সারা দেশে অংশ নিচ্ছেন 14,50,790 জন পরীক্ষার্থী। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মসজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা 2 বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর 1টায়। তবে বন্যা পরিস্থিতির কারণে 8 জুলাই পর্যন্ত শুধু সিলেট বিভাগে 4 জেলার সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত রয়েছে। 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে। এই 4 জেলার স্থগিত হওয়া 4 বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 11ই আগস্টের পরে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধে ও সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে আগামী 11ই আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এই মুহূর্তে রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্রে আছেন সহকর্মী আদ্দিন সজীব। এইচএসসি পরীক্ষা শুরুর খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজীব, পরীক্ষা কেন্দ্রগুলো পরিবেশ কেমন দেখছেন? আপনি শুরুতেই বলছিলেন একটা কথা যে আসলে সিলেট এর 4 জেলায় পরীক্ষা স্থগিত আছে এবং বন্যার কারণে, একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বা পরিস্থিতির কারণে তারা পরীক্ষায় এবার সঠিক সময়, যে সময় হওয়ার কথা ছিল সে সময়ে খুব বেশি অংশ নিতে পারেননি। আপনি যদি এখানকার চিত্র দেখেন, আজকে সকাল থেকেই যেভাবে বৃষ্টি হয়েছে তাতে করে একটা ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ যারা পরীক্ষার্থী রয়েছেন। তারা পরীক্ষায় আসতে গিয়ে একটা ভোগান্তির মধ্যে পড়েছেন। আমাদের সঙ্গে অনেক গার্ডিয়ানদের সঙ্গে কথা হয়েছে, অনেকের সঙ্গে আমাদের এখানে আলোচনা হয়েছে। তারা বলছিলেন যে আসলে হঠাৎ করেই বৃষ্টি হচ্ছে, কালকে রাতেও বৃষ্টি হয়েছিল এবং আসার পথে বেশ খানিকটা সময় তাদের বিঘ্ন হয়েছে, রিক্সা পেতে বিঘ্ন হয়েছে, যানজট হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যদিও এখনো পর্যন্ত খুব বেশি শিক্ষার্থীকে এরকম মনে হয়নি যে তারা খুব বেশি দেরি করেছেন, যেহেতু আবহাওয়াটা একটু দুর্যোগপূর্ণ, তার কারণে তারা অন্যান্য সময়ের তুলনায় কিছুটা আগে ভাগেই পরীক্ষা কেন্দ্রে আসার জন্য একটা চেষ্টা করেছেন। এবং আমরা গার্ডিয়ানদের সঙ্গে কথা বলে দেখেছি, তারাও আমাদেরকে সে বিষয়টা নিশ্চিত করেছেন যে আবহাওয়া যেহেতু খুব বেশি সুবিধার না, সে কারণে তারা এই কাজটা করেছেন। আপনি দেখতে পারবেন যে চতুর্দিকে শত শত অভিভাবক আছেন। অন্যান্য সময়ে সবসময়ই অভিভাবকরা আসেন, কিন্তু অন্যান্য সময়ের চেয়ে এবারে কিছুটা বেশি মনে হয়েছে। আরেকটা জায়গায় আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা সতর্কতা, সেটা হলো যে এক তো প্রশ্ন ফাঁস বন্ধ এবং অন্যান্য যে আইনি সতর্কতা রয়েছে সেটা রয়েছে। এর পাশাপাশি অন্যান্য সময় আমরা যেটা করি, সাধারণত পরীক্ষার হলগুলোতে আমরা ছবি নেওয়ার একটা সুযোগ পাই, যেটাই হোক না কেন সেক্ষেত্রে অনেক সময় আবার কিছুটা বিঘ্ন ঘটে, অর্থাৎ পরীক্ষার্থীদের নজর অন্যদিকে দৃষ্টি চলে যায় ইত্যাদি ইত্যাদি। তবে আমরা এবার দেখেছি যে সেক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পরীক্ষার কেন্দ্রে ভিতরে যাওয়ার তেমন কোনো সুযোগ নেই এবং শিক্ষামন্ত্রীও একটা ব্রিফ করবেন, সেটাও আবার মানে পরীক্ষা শুরুর নির্ধারিত সময় প্রায় 11টার দিকে, অর্থাৎ কিছু সময় পরে, আবার সেটা কোনো পরীক্ষা কেন্দ্রে নয়, বাইরে। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে সতর্কতা এবং সচেতনতা সবগুলো মিলিয়ে এবারের পরীক্ষাটা মনে হচ্ছে সব মিলিয়ে ভালোই দিতে পারবেন পরীক্ষার্থীরা, কোনো রকমের সমস্যা নেই। যেটা ছিল পরীক্ষা দেওয়ার আগে, ঢোকার আগে, সেটা হলো বৃষ্টির কারণে একটু অসুবিধা হয়েছে। সব মিলিয়ে সাগর, আমার কাছে এমন তথ্য, পুরো ঢাকা শহরেই কম বেশি বৃষ্টি হচ্ছে, কিছুটা বিঘ্ন হলেও আশা করা যাচ্ছে যে পরীক্ষার্থীরা ভালোভাবেই পরীক্ষা দিয়ে ভালো করবে সামনের দিনে। আপনাকে ধন্যবাদ।
বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিদ্যমান শূন্য শুল্ক হার বহাল এবং মূলধনী যন্ত্র আমদানিতে পূর্বের কর অব্যাহত রেখেই আজ সংসদে পাশ হচ্ছে 2024-25 অর্থবছরের প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সংসদে ও সংসদের বাইরে ব্যাপক সমালোচনা থাকলেও অবশেষে সেই সিদ্ধান্তই কার্যকর হচ্ছে নতুন অর্থবছরে। এর আগে গতকাল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে অর্থবিল 2024 পাশ হয়। সকাল 11টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বাজেটের শেষ অধিবেশন শুরু হবে। এতে সংসদ সদস্যরা 2024-25 সালের বাজেট নিয়ে আলোচনায় অংশ নেবেন। জুলাইয়ের প্রথম দিন থেকে 2024-25 সালের বাজেট কার্যকর হবে। এর আগে গতকাল বাজেট অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উচ্চাভিলাষী নয়, এবারে বাজেটে মানুষের ভাগ্য উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে। সরকারের বিভিন্ন পদক্ষেপে বছরের শেষে মূল্যস্ফীতি কমে আসবে বলে তার আশা। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সংসদ নেতা বলেন, অতিরিক্ত আয়ের অর্থকে অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। শারফুল আলমের রিপোর্ট। প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদে চলছে আলোচনা সমালোচনা। বাজেট বক্তব্যে অংশ নিয়ে প্রধানমন্ত্রী সংসদকে জানান, চ্যালেঞ্জ নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। 2030 সালের পর দেশে অতি দরিদ্র বলে কিছু থাকবে না জানিয়ে তিনি বলেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপে করোনার আগের অর্থনীতিতে ফিরবে দেশ। ডিসেম্বরের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে আসবে বলেও জানান সংসদ নেতা। আমরা এই বাজেটের মধ্যে দিয়ে আগামী দিনে আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করেছি 2041 সাল পর্যন্ত 21 থেকে 41 আমরা তা বাস্তবায়ন করতে সক্ষম হব। আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না। হ্যাঁ, একটা লক্ষ্য আমরা স্থির করি, শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। আমরা আশা করি যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে 2024-25 অর্থবছর শেষ নাগাদ আমাদের মূল্যস্ফীতি আমরা আরো নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে। মেট্রো রেল নিয়ে সমালোচনাকারীদের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, মেট্রো রেল নারীদের সবচেয়ে বেশি নিরাপদ যানবাহনে পরিণত হয়েছে। পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরেও মেট্রো রেল নির্মাণ হবে। ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত চালু হবে মেরিন ড্রাইভ। বিশেষ অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্কে বিদ্যমান শুল্ক হার বহাল থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মূলধনী যন্ত্র আমদানিতে পূর্বের করই অব্যাহত থাকবে। দুর্নীতি করে কেউ রেহাই পাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী সংসদকে জানান, অতিরিক্ত উপার্জনকে অর্থনীতিতে যুক্ত করতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকা সাদা, এটা কালো টাকা সাদা না। এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন 1 কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকার শহরে 1 কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না। সেটা তারা আয়কর দিতে পারে না। সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে, আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে 2024-25 সালের বাজেট নিয়ে আলোচনা শুরু হয়। বাজেট আলোচনার শুরুতেই কালো টাকা সাদা, কর হারে বৈষম্য সহ বাজেটের সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা GM কাদের। পরে সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয় অর্থবিল 2024। সংসদে স্থিরীকৃত আকারে অর্থবিল 2024 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটে এবছর নানা উদ্যোগ নেওয়ার পরও কোরবানির পশু চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা যায়নি বলে স্বীকার করলেন ভোক্তা অধিকারের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। রাজধানীর FDC-তে বিতর্ক প্রতিযোগিতায় তিনি জানান, চিহ্নিত সিন্ডিকেটের বিরুদ্ধে শিগগিরই সরকারকে প্রতিবেদন দেওয়া হবে। এ সময় সম্ভাবনাময় চামড়া শিল্পের দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কাঁচা চামড়ার ন্যায্য দাম নির্ধারণে বেসরকারি খাতের ভূমিকায় মুখ্য শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। চামড়াগুলোকে রপ্তানি করতে হলে আমাদের সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান জানান, কৃত্রিম চামড়ার কারণে প্রাণীজ চামড়ার কদর কমেছে আন্তর্জাতিক বাজারে। পাশাপাশি চামড়া প্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে না পারায় কমেছে রপ্তানিও।
বড় বায়ার যারা, বিশেষ করে আমাদের ইউরোপিয়ান বায়ার, তারা কিন্তু আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে। কারণ আমরা এখনো যে পদ্ধতিতে প্রসেস করছি সেখানে 100% আমরা কমপ্লায়েন্স, যেটা লেবার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশন যেটা, সেটা আমরা পাইনি। আমরা মাত্র 4টা কোম্পানি পেয়েছে এবং সেগুলো খুব বড় আকারের না। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, চামড়া শিল্পের ঘুরে দাঁড়ানো নিশ্চিতে এবং চামড়া আমদানিকারকদের সনদ অর্জনে এই পদ্ধতির আধুনিকায়ন দরকার। চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সবারই হেমায়ত করে সিটি ব্যবস্থাপনাকে দ্রুত বাস্তবায়ন, যদি মাননীয় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয় তবু আমি অনুরোধ করতে চাই, এতিমরা, গরিবরা, যারা একেবারেই হতদরিদ্র, তাদেরকে এই চামড়া থেকে 2 পয়সা তারা ঈদের পরে পেয়ে থাকে, সেই ন্যায্যতা থাকে যাতে এই গরিব দুঃখী মানুষ বঞ্চিত না হয়, সেই জায়গায় কিন্তু আমি লক্ষ্য রাখবার জন্য। কাদের কারণে চামড়া শিল্পের এমন দুর্দশা, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তা খুঁজে বের করার দাবিও জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। এ বিষয়ে শিগগিরই সরকারকে প্রতিবেদন দেয়া হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এই যে প্রান্তিক যে ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য কম দামে ট্যানারি মালিকরা এবং আড়তদাররা এক ধরনের সিন্ডিকেট করে তারা এই চামড়াকে কিনে নিচ্ছে এবং এক পর্যায়ে তারা বলছেন যে তাদের চামড়া সংগ্রহ দরকার ছিল এত, কিন্তু তারা বেশি চামড়া এসে গিয়েছে। এই যে অজুহাত দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানির দামে কিন্তু একটা সিন্ডিকেট করে কিন্তু এই কাঁচা চামড়াকে আমরা কিনে নিতে দেখেছি। আসলে সিন্ডিকেট তো দেখা যায় না। এখন যে জিনিসটা আমি বললাম, প্রস্তাবে কেন টেলিফোন করে আপনার এই চামড়াগুলো বাইরের ট্রাকগুলো ঢুকলো, তাহলে নিশ্চয়ই এখানে কাজ করছে এবং আমি ওই দিন গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি এবং আমি ইতিমধ্যেই একটি রিপোর্ট তৈরি করছি। প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। ব্রিজটাউনে বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে 176 রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে হেনরিক ক্লাসেনের ঝোড়ো 50-র পরও 169 রানে বেশি তুলতে পারেনি প্রোটিয়ারা। SM আশরাফের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকা কি চোকার অপবাদ থেকে মুক্তি পেল? প্রশ্নটা থেকেই গেল। এই ম্যাচে এভাবে এত কাছে গিয়েও তাদের ট্রফি ছোঁয়া হবে না, তা হয়তো 15 ওভার পর্যন্ত ভারতও ভাবেনি। Have a look at the support staff there. It means so much. Unbeaten in this tournament. প্রোটিয়ারা স্পিনে দুর্বল এই ধারণা এর আগে বহুবার সত্যি প্রমাণ করে ব্যর্থ হয়েছে দলটি। তবে এদিন হয়তো উল্টো চিত্র দেখা গেছে। অক্ষর প্যাটেলের 15তম ওভারটি খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা জাগায়। হেনরি ক্লাসেন 25 রান নিয়ে সমীকরণ নামিয়ে আনেন 30 বলে 30 রানে। কিন্তু 27 বলে ক্লাসেনের 52 রানের ঝড় থামার পরেই বদলে যেতে থাকে দৃশ্যপট। 18তম ওভারে জানসেন বুমরার শিকার হলে আবারও শিরোপার পাল্লা ভারী হয়ে যায় ভারতের দিকে। শেষ আশা হয়েছিলেন ডেভিড মিলার, কিন্তু এই ভারত ব্যাটিং বোলিং এর সাথে ফিল্ডিং ওয়েজও চ্যাম্পিয়ন, তাই জন্য দেখালেন সূর্যকুমার যাদব। তার অবিশ্বাস্য ক্যাচেই একরকম নিশ্চিত হয়ে যায় ভারতের শিরোপা। এর আগে টস জিতে ব্যাটিং এ নামা টিম ইন্ডিয়ার টপ অর্ডারের 3 ব্যাটসম্যান বিদায় নেন মাত্র 34 রানে। রোহিত শর্মা, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদবরা ভারতকে দুর্বিষহ সূচনা এনে দেন। কিন্তু ক্রিজে তখনও ছিলেন বিরাট কোহলি। পুরো টুর্নামেন্টে রান না পেলেও সব আলো যেন ফাইনালের জন্যই রেখে দিলেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। এজন্যই বলে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। অক্ষর প্যাটেলের 31 বলে 47 রানের ইনিংস ভারতের রানটা বলের সাথে এগিয়ে নেয়। এরপর কোহলি যখন 59 বলে 76 রানে বিদায় নেন, নীল শিবিরের স্কোরবোর্ডে টি-20 ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। যে রেকর্ড ভাঙার ইতিহাস গড়ার সুযোগ পেয়েও হৃদয় ভাঙার যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয় দক্ষিণ আফ্রিকাকে। SM আশরাফ, ATN বাংলা। এদিকে টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলা উপভোগ করতে রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হন ক্রিকেট প্রেমীরা। শনিবার সন্ধ্যা থেকে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে। 4 ছক্কা কিংবা উইকেট পতন যাই হোক, উল্লাসে ফেটে পড়েন দু দলের সমর্থকরা। খেলার 15তম ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ফ্যানরা উচ্ছ্বাস করলেও শেষ হাসিটা হেসেছেন ভারত সমর্থকরা। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। বাঙালিদের ক্রিকেট ক্রেজি নেশন বলা হয় কেন, সেই সমীকরণ সহজেই মেলানো যায় এই দৃশ্য দেখে। সুপার 8-এ হারের লজ্জা নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও ফাইনালের উত্তেজনা কম ছিল না ক্রিকেট প্রেমী বাঙালির মাঝে।
ম্যাচের 15তম ওভার পর্যন্ত দাপুটে ক্রিকেট খেলেছে প্রোটিয়ারা। ফলে প্রথমবারের মতো শিরোপা জয়ের ক্ষণ গুনতে থাকেন সমর্থকরা। প্রায় বলে বলে রান নিয়ে আসছে, ইনশাআল্লাহ জিতে যাবে সাউথ আফ্রিকা, প্রথমবারের মতো কাপ নেবে বিশ্বকাপ। সাউথ আফ্রিকা যদি আজকে ওয়ার্ল্ড কাপে জিতে, আমরা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে জিতার অনুভূতি পেয়ে যাব। সাউথ আফ্রিকা তো জিতেই যাবে, দেখাইতে যাচ্ছে। তবে হার্দিক পান্ডিয়ার বলে কিপারের হাতে ক্লাসেন ধরা পড়ায় সেই আশায় গুড়ে বালি। শেষে সাউথ আফ্রিকার ভক্তরা মিলারের দিকে তাকিয়ে থাকলেও নামের সুবিচার করতে পারেননি তিনি। ফলাফল 7 রানে প্রোটিয়াদের হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ভারত। ইন্ডিয়া ইন্ডিয়া কিং কোহলি ভাই, কিং কোহলি, কিং কোহলি। ইন্ডিয়ার টানেই শুধুমাত্র খেলা দেখতে আসছি, পরীক্ষা কালকে বাংলা পরীক্ষা বাদ দিয়ে। আমগো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এজন্য ভাল লাগে, এজন্য এখানে টিএসসির খেলা দেখতে আইছি। টান টান উত্তেজনায় ভরপুর ম্যাচেও হতাশার সুর ছিল অনেকের মুখে। আমাদের টার্গেট আগামীর বিশ্বকাপ, এই দায়সারা কথা ছেড়ে বাংলাদেশ কবে বিশ্বকাপের মতো বড় আসরে শিরোপা উঁচিয়ে ধরবে, সেই প্রশ্নই ভক্তদের মনে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম মুখোমুখি বিতর্কের পর জো বাইডেনের সমর্থকদের মাঝে দেখা দিয়েছে হতাশা। অপরদিকে ট্রাম্প শিবিরে বইছে আনন্দের জোয়ার। বিতর্কে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের ভরাডুবির চিত্র উঠে এসেছে জনমত জরিপে। এমনকি বাইডেনের বদলে নতুন প্রার্থী নির্বাচনের দাবিও উঠেছে ডেমোক্র্যাট শিবিরে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ডেস্ক রিপোর্ট। মামলায় জর্জরিত ডোনাল্ড ট্রাম্প এক বিতর্কের পরেই যেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে জো বাইডেনের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে গেলেন, আর ঠিক ততটাই পিছিয়েছেন জো বাইডেন। বিতর্কের পরে এক জরিপে 60% ভোটার ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিকল্প প্রার্থী চান বলে মত দিয়েছেন। বাইডেন ও ট্রাম্পের বিতর্কের পর পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। এদিকে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে বাইডেনের বিতর্ক শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটদের মধ্যে বিপদ ঘণ্টা বাজিয়ে দিয়েছে। অবশ্য বাইডেন মনে করেন তিনি ভালোই বিতর্ক করেছেন, যদিও তার কথায় অসহায়ত্বই ফুটে উঠেছে। একজন মিথ্যাবাদীর সঙ্গে বিতর্ক করা কঠিন। এদিকে বিতর্কের পরদিন ভার্জিনিয়ায় এক নির্বাচনী সভায় যোগ দিয়ে ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে নিজেকে বিজয়ী বলে দাবি করেন। আমরা বিতর্কে এমন এক ব্যক্তির বিরুদ্ধে জয় পেয়েছি যিনি একজন অযোগ্য প্রেসিডেন্ট। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক পরিষদ জো বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। সম্পাদক পরিষদ বলেছে, ডোনাল্ড ট্রাম্পের উস্কানির জবাব দিতে জো বাইডেন হিমশিম খেয়েছেন। ট্রাম্পের প্রতিটি আক্রমণের জবাবের বাক্য শেষ করতে বাইডেনকে সংগ্রাম করতে হয়েছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। এবার জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। পেরুকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মিয়ামিতে লিওনেল মেসিকে বিশ্রামে রেখেই একাদশ সাজায় বর্তমান চ্যাম্পিয়নরা। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে খেলতে থাকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তারই ধারাবাহিকতায় 47 মিনিটে লাউতারো মার্টিনেজ এগিয়ে নেন দলকে। এরপর পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হন পারদেস। তবে 86 মিনিটে দলের দ্বিতীয় আর টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল করে জয় এনে দেন ইন্টার মিলান স্ট্রাইকার। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। এবার অংশ নিচ্ছেন 14.5 লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরে বাজেট পাশ হচ্ছে আজ। সমালোচনা সত্ত্বেও 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বহাল। বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটে কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্য নিশ্চিত হয়নি বলছে ভোক্তা অধিদপ্তর। দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের শিরোপা জিতল ভারত।
বিভিন্ন স্থানে দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।